মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো গত ব্লগে দেখেছো কালকে আমি বাড়ি এসেছি। বাড়ি আসতে আসতে তো অনেক রাত্রি হয়ে গেছিল, আর কালকে রাত্রে ঘুমটাও বেশ ভালো হয়েছে অতটা জার্নি করার পর। আর এই যে সকাল সকাল আমাদের বুবলি সোনাকে নিয়ে চলে এসেছি। কি হাসি, হাসিটা দেখতে বেশ ভালো লাগে। আরে এত শান্ত, এত মানে ছোট বাচ্চারা যেরকম দুষ্টুমি করে ওইরকম একদমই দুষ্টুমি করে না। অনেক বাচ্চা আছে কান্না করে বা কিছু, সব বাচ্চারা তো সমান হয় না। ও সবার কোলে যায় আর এই যে, আর ওর জাস্ট খিদে পেলে কাঁদে, তাই না মা? তারপরে কিছু কান্না করে না। যা এই কি রে টাকা, দেখো ঢোল বাজাচ্ছে কি সুন্দর করে। কে নিয়ে এসে দিয়েছে এটা? কে নিয়ে এসে দিয়েছে এটা? থাম নিয়ে এসে দিয়েছে। ওরে কি সুন্দর করে বাজাচ্ছে। বড় হলে ছেলেকে তবলা বাজানো শেখাতে হবে। তবলা বাজানো শিখবি? হ্যাঁ, বাবারে কি করবে বুঝতে পারছে না। ও কাউকে কোলে নেওয়ার কথা বললে ছুটে চলে আসে। ও কাউকে কোলে নিতে দেবে না। আমি পিসিকে কোলে নেবো, তোমাকে নিবো না। ওরে কি আনন্দ। নাচে হাত এরকম করে দিবে, আয়নাটা দেখতে পাচ্ছে, নিজেকে আয়না তো দেখছে আর হাতটা এদিকে হাত পিছন থেকে দিয়ে না। কি রে আয়নার সঙ্গে দেখছে। তো আজকে যে মেকআপের কাজটা আছে, তো আজকে যে মেকআপের কাজটা আছে যেটার জন্য এখানে আসা, মুসলিম ব্রাইডের কাজ আছে আজকে। তো মুসলিম ব্রাইড সচরাচর কি হয়, আমি সকাল 8টা-9টার দিকেই যাই, যেহেতু সারাতে অনেকটা সময় লাগে। ওদের বিয়ে যেহেতু দিনে হয়, মানে 12টার মধ্যে সব ব্রাইডকে কমপ্লিট রেডি করে দিতে হয়। তো ওকে বললাম, ও প্রথমে বললো 9টায় এসো। তারপরে কালকে রাত্রে প্রায় 12টার পর মেসেজ করে বলছে যে দিদি না 9টায় এসো না, তুমি 2টোর পর এসো। এবার আমি সেরকম করে সকালে ঘুম থেকে আরাম করে উঠে নিজের কাজ করছি, ওকে নিয়ে এখন তো খেলা করছি, দেখতে পাচ্ছ। তো এখন ফোন করে ব্রাইড বলছে যে দিদি 11টার মধ্যে আসতে হবে, একটু তাড়াতাড়ি এসো। এইরকম করলে বড্ড মুশকিল হয়ে যায়, বাট ওদেরও কিছু করার নেই, বিয়ে বাড়ির কাজ, কোনো প্রবলেম থাকতেই পারে। তো ঠিক আছে, আমার তো কোনো কাজ নেই, আমি ওই কাজটার জন্য এসেছিলাম। যাস না, ওকে দেখছি আমি এভাবে ধরে আছি। কি রে কি করছিস? বাবা পড়ে যাবি এদিকে। চলো ওকে আগে রেখে আসি, দেন বেরোবো। বোন নিয়ে তো আমি ওর কাজে যেতে হবে। যাও পিচি কাছে যাও। তো ঢোল নে, ধর ঢোল, ধরো ঢোল। এই রাস্তাটা কি সুন্দর না, বেশ সুন্দর লাগছে রাস্তাটা কিন্তু। আর মেঘটাও দেখো, আকাশের মেঘটাও বেশ ভালো লাগছে দেখতে। আমি আজকে যেখানে মেকআপের কাজে গেছিলাম সেই জায়গাটা একটা গ্রামে। তো গ্রামে অনেকের মেকআপ সম্বন্ধে কোনো নলেজ থাকে না, মানে বেশিরভাগই নলেজ থাকে না। মেকআপটা কি, মেকআপ করলে অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগে, সেটা কাছ থেকে দেখতে কেমন লাগে, দূর থেকে দেখতে কেমন লাগে, অনেকের নলেজ থাকে না। এবার আজকে সত্যি কথা বলতে আমি যে জায়গাটায় কাজে গেছি, আমার লাইফের ফার্স্ট বোধহয় এইরকম আমি কাজ করেছি, যেটা কিনা আমার পার্সোনালি নিজের পছন্দ হয়নি, তোমাদের তো বাদই দাও। প্রথম কথা, একটা লুক কমপ্লিট করার জন্য শুধু মেকআপটা পারফেক্ট হলেই হয় না। একটা লুক পারফেক্ট করার জন্য ড্রেস, জুয়েলারি, সব মাথার ফুল থেকে শুরু করে সব কিছু পারফেক্ট হলে একটা লুক কমপ্লিটভাবে সেটাকে সুন্দর লাগবে, মানে প্রেজেন্টেবল মনে হবে। তুমি মেকআপটা প্রপারভাবে করলে বা ড্রেস জুয়েলারি তোমার ভালো না, মানে ভালো না মিন্স যাচ্ছে না মেকআপ লুকের সাথে, তাহলে কিন্তু সেটা একদমই মানাবে না। আর আজকে মেকআপের কাজ করতে গিয়ে আমার আরও একটা বিষয় ইরিটেটিং লেগেছে, সেটা হচ্ছে ওরা আমাকে শেখাচ্ছে, এটা এখানে এরম হয়েছে, ওটা এখানে হবে, এটা একটু ঠিক করে দাও। মনে হচ্ছে আমি ওদের কাছ থেকে শিখবো। হ্যাঁ, আমার অন্য কারোর কাছ থেকে শিখতে অসুবিধা নেই, যদি তার মেকআপ সম্বন্ধে অনেক নলেজ থাকে, আমার থেকে বেশি নলেজ থাকে, অবশ্যই আমি তার কাছ থেকে শিখবো। কিন্তু ওরা আমাকে এরম করে বলছিল, আমার খারাপ লাগছিল। কোথাও গিয়ে আমার একটা টাইমে মনে হচ্ছিল আমি হয়তো কাজই পারি না। তো আজকের ব্যাপারটা ঠিক কিছুটা ওই রকম হয়েছিল আমার সাথে। আরও যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা মেকআপ লুক ক্রিয়েট করতে, ব্রাইডাল মেকআপ লুক করতে কমপক্ষে 3 ঘন্টা লাগে। তো আমি ব্রাইডকে বলেই দিয়েছিলাম, দেখো আমার 3 ঘন্টা সময় লাগবে, তো সেই রকম অনুযায়ী তুমি আমাকে ডাকবে। ও বলেছিল ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তো এতদিন থেকে তো আমি মুসলিম ব্রাইডের কাজ করে আসছি, সেহেতু আমার নলেজটা ওর তুলনায় বেশি, কারণ ও ফার্স্ট বিয়ে করছে আজকে। ও জানে না বিয়ে বাড়িতে একটা কী হয়, মানে
কোনো মানে এত প্রবলেম হতে পারে বা কিছু, ওরও নলেজ ছিল না। সেই কারণে আজকে অনেক প্রবলেম হয়েছিল মেকআপ করতে। ইনফ্যাক্ট আমি সময় পাইনি। ওর হেয়ারটা নোটিস করো, ওর হেয়ার পর্যন্ত আমি ঠিকঠাক করে করতে পারিনি। আর এই যে মাথার ফুল, ওকে জুঁই ফুল আনতে বলেছিলাম, নাহলে গোলাপ আনতে বলেছিলাম, শেষ পর্যন্ত তো কোনো ফুলই আনেনি, মানে যাকে বলেছিল সেও আনেনি। শেষ পর্যন্ত ব্রাইডের গলার যে মালাটা ছিল রজনীগন্ধার, সেই মালাটা আমাকে খোপায় দিতে হয়েছিল। আর এদের মেকআপ সম্বন্ধে এতটাই নলেজ কম, ওরা নিজেরাও জানে না যে একটা ব্রাইডাল মেকআপ করতে কতক্ষণ সময় লাগে। ওখানে যারা ছিল তারা বলছে আমাদের এখানে তো এরকম হয় না, আমাদের এখানে মেয়ে নিয়ে যাওয়ার 1 ঘন্টা আগে সাজাতে যায়, মেয়েকে 1 ঘন্টার মধ্যে সাজিয়ে রেডি করিয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে যায়। তো এই কথাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে তাদের নিশ্চয়ই মেকআপ সম্বন্ধে কোনো নলেজ নেই। আর নলেজ থাকলে বলতো না যে 1 ঘন্টার মধ্যে একটা ব্রাইডকে রেডি করিয়ে সে ব্রাইডকে নিয়ে চলে যেতে পারে বা কিছু। তো আজকের কাজটা পার্সোনালি আমার সত্যিই ভালো লাগেনি। আর এত কথা আমি কেন বলছি, কারণ তোমরা এত কিছু গল্পটা দেখবে না, মানে একটা লুকের পিছনে, একটা ব্রাইডাল লুকের পিছনে পুরো গল্পটা কেউ দেখে না, শুধুমাত্র লুকটা দেখে যে তার পিছনে কত মানে খাটতে হয়, কতটা সময় লাগে, কতটা কী লাগে, কতটা এফোর্ট লাগে, কেউ দেখে না সেটা। শুধুমাত্র যদি ভালো হয় তো ভালো বলে, সেটা আলাদা ব্যাপার। আর যদি এই সব কারণে খারাপ হয় তাহলে সে কারণগুলো কেউ দেখতে চায় না, শুধু লুকটা দেখে। লুকটা দেখার পর জিজ্ঞেস করে যে কে সাজিয়েছে, তখন মেকআপ আর্টিস্টের নাম বলবে, তখন বলবে ও তো ভালো সাজায় না। এবার এটা তারা জানবে না যে ভালো না সাজানোর পিছনের কারণটা কী। তোমরা যারা জানো, আমার কাজ যারা দেখেছো তারা জানবে আমি কাজ কীরকম করি। তো কিন্তু ওর লুকটা যারা ফার্স্ট দেখবে তারা তো আমাকে বলবে যে আমি ভালো কাজ করতে পারি না, এটাতে আমার নাম খারাপ হবে। তো সেই কারণে প্রত্যেকটা ব্রাইডকে বলছি, যারা আমার ভিডিও দেখে আমাকে বুক করো, যথেষ্ট পরিমাণে আমাকে টাইম দাও। মেকআপের জন্য প্রপার সময় লাগবে, প্রপার ড্রেস আপ লাগবে, প্রপার জুয়েলারি লাগবে, প্রপার ফুল লাগবে, মানে একটা লুক পুরো কমপ্লিট করার জন্য। তো অনেকেই আমার ভিডিও দেখে বুক করো আমাকে, সেই কারণে আমি তোমাদের বলে দিলাম এই কথাটা। আমার জীবনে এটাই হলো ফার্স্ট ব্রাইড যে আমি এরকম করে কাজ করছি। এবার সত্যি কথা বলতে আমার আজকে ভীষণই খারাপ লাগলো, কারণ একজন ব্রাইডের কিন্তু অনেক আশা নিয়ে সে একজন মেকআপ আর্টিস্টকে বুক করে যে তাকে সেই দিনে সবথেকে সুন্দর লাগবে দেখতে। আর সেই দিনই যদি তার ঘেটে যায় তাহলে তো ব্যাপারটা খুবই খারাপ। ব্রাইডের মনে অবশ্য অনেক খারাপ লাগছিল, তার জন্য আমার খারাপ লেগেছে যে ওকে আমি ওর মনের মতো করে সাজাতে পারলাম না শুধুমাত্র সময়ের অভাবে। তো যাই হোক, বাড়িতে আসার সময় আজকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, অনেকদিন পর বিরিয়ানি খেতে ইচ্ছে করলো। অ্যাকচুয়ালি বিরিয়ানির দোকানের সামনে দিয়ে আসলে না ওই গন্ধে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করে। আগে তো তোমাদের শুধু বলতাম না যে আমার বিরিয়ানি ভালো লাগে না, বাট এখন কি জানি বিরিয়ানিটা একটু বেশিই ভালো, মানে পছন্দের খাবার হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে 1 থালা ফল কেটে নিয়েছি। আম কাটার পর এই জামরুলটা কাটা হয়েছে বলে এগুলো কালো কালো হয়ে গেছে। আর 10 মিনিট হয়ে গেল অবশ্য কেটে রাখা। কেটে আমি এবার ফ্রিজে, মানে থালা শুদ্ধই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর এইটা হচ্ছে তালশাঁস, আজকে প্রথম খাবো। তালশাঁস আর হচ্ছে লিচু, দুটোই খুব পছন্দের, আর দুটোই আজকে প্রথম খাবো। আমি খাইনি বলে আমি তোমার মেয়ে না, আমি কালকে ছোট বোন মাকে লিচু দিচ্ছিল, মা খাইনি, মানে এই বছরের প্রথম ফল আমি খাইনি বলে আজকে চল একসাথেই খাওয়া হবে। এই ভালোবাসাগুলো, মায়ের ভালোবাসাগুলো দূরে থাকলেই বোঝা যায়। আগে তো বুঝতে পারতাম না, আগে নিচে রাখতাম, আমি খেতাম, মা খেত, দূরে থাকলে বোঝা যায় না। তখন বিরিয়ানি খাওয়ার পর ভাবলাম একটু রেস্ট নিয়ে উঠে আমি স্নান করে সব কাজগুলো করব। তো শুয়ে এডিট করছিলাম, এডিট করতে করতে এত পরিমাণে ঘুম পেয়েছিল, মানে আমি তাকাতেই পারলাম না, এডিটও কমপ্লিট হয়নি, দিয়ে ঘুমিয়েছিলাম। দিয়ে তো 6টার সময় উঠে স্নান টান করে এইমাত্র আসছি। রাতের স্কিন কেয়ারও আমার কমপ্লিট। তো এখন বসে খাবো, মায়ের সাথে গল্প করব। আর বাড়ি যাওয়ার কথা বলতে গেলে আজকে যাবো ভেবেছিলাম, কিন্তু মনে হলো যে না, আজকে আর যাচ্ছি না, এত জার্নি হয়ে গেছে। রাত্রে ঘুমোলে, হ্যাঁ রাত্রে আর একটু ঠিকঠাক করে ঘুমিয়ে নি, কালকে সকালবেলায় উঠে যাব। আমরা যারা ডেলি ব্লগ করি, মোটামুটি আমাদের যা যা কিছু হয় ডেলি লাইফে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়, সেটা সব ডেলি ব্লগাররাই সেটাই করে। বাট কিছু কিছু কথা থাকে যেগুলো শেয়ার করা যায় না, বাট কিছু মানে সেই কথাগুলো শেয়ার করার জন্য তোমাদেরকে অন্যভাবে বলতে হয়। তো সেটা নিয়েও তোমরা অনেকে নেগেটিভভাবে ভাবো। অ্যাকচুয়ালি তার মাইন্ডে কী চলছে সেটা কিন্তু তোমরা ভাবো না। হয়তো আমার বোঝানোর ভুলের জন্য তোমরা এরকম নেগেটিভ কমেন্ট করো, বাট এবার থেকে ভেবেছি যে আমি এরকম কিছু বলবো না, মানে যেটা হচ্ছে নিজের মধ্যেই থাকবে, স্যার কিচ্ছু না। তো এইরকমটা আমার সাথে যখন হতে থাকে না, তখন মনে হয় যে না ঠিক আছে, ও বলবো না, বললাম তো। তো সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পর লিও ছাদে গেছিলো আজকে। ও প্রত্যেক দিনই ছাদে যায়, আজকে বললে হবে না। তারপর ওর যখন ইচ্ছে ও চলে আসে। তো আজকে কি হয়েছে, ও ছাদে গেছিলো, কোনো বাইরের বেড়ালের সাথে এমনভাবে ঝামেলা করেছে, ওর এইখান থেকে মানে এখানটা খাম হয়ে গেছে,
পুরো বুকটা যাচ্ছে তাই ভাবে নোংরা হয়ে গেছে কাদাতে, মানে ধস্তাধস্তি হয়েছে মনে হচ্ছে। তো মাকে বললাম আর তুমি ছাদে পাঠিও না। অ্যাকচুয়ালি আমরা ভাবি যে সারাদিন ঘরের মধ্যে থাকে, একটু বাইরে গেলে ছাদে গেলে ওর মনটাও ভালো লাগবে। তো এইরকম হওয়ার কারণে ওকে তো রাত্রে স্নান করিয়ে দিতে হলো, কারণ এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো। স্নান করিয়ে দিয়েছি, এখন মুখ মুছছে, মানে গা মুছছে পুরো। ড্রায়ার দিয়ে অবশ্য হালকা শুকিয়েও দিয়েছি। তো এখন আমি যাচ্ছি হসপিটালে। মায়ের শরীরটা হঠাৎ করে খুব খারাপ করছে। এই যে হঠাৎ করে মায়ের যখন এইসব শরীর খারাপ হয়, বাড়িতে হঠাৎ করে কিছু হয়, তখন আমি যখন দূরে থাকি তখন ভাবি যে আমি না কাছে না থাকলে এদের কী হবে। তো এরকম অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে। তো যাই হোক, বেশি বকবক করবো না। মাকে রেডি হতে বললাম, রেডি হতে বলেই আমি ভিডিওটা করছি। মাকে এখন নিয়ে যাব হসপিটালে। যাই, মা দুদিন থেকেই বলছিল যে খুব বমি বমি লাগছে। মা বানাচ্ছিল তখন রুটি, তখন কটা বাজবে, ওই 8:30 কি 9:45 এরকম বাজবে। তো 2-3টে রুটি করার পর মা আমাকে ডাকছে, ডেকে বলছে আমার শরীর খুব খারাপ করছে, ভালো লাগছে না, আমাকে হসপিটালে নিয়ে চলো। তো কি করব, সেই তাড়াহুড়ো করে রাত্রিবেলায় সে স্কুটিতে করে মাকে নিয়ে আমি একা হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে ডাক্তার দেখালাম। এই যে অনেকগুলো, প্রায় 3টে মতো ইঞ্জেকশন দিয়েছিল। আমার একটা ইঞ্জেকশনের কথা শুনলেই মাথা ঘুরে যায়, সেখানে মা 3টে ইঞ্জেকশন নিয়েছে। আমি তো তাকাইনি, মাকে যখন ইঞ্জেকশন করছিল আমি উল্টো দিকে করেছিলাম। তো এই সময় ভাবছিলাম যে আমি যদি এই টাইমটায় বাড়িতে না থাকতাম, আমার যদি মেকআপের কাজ না থাকতো, আমি যদি না আসতাম, তাহলে এই সময় কী হতো। তখন বাবাও বাড়িতে ছিল না। তো এইসবগুলো যখন আমি মাথার মধ্যে চলে আসে, যখন ভাবি, সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্ট হয়। দেখি এইমাত্র বাড়ি আসলাম, মানে বাড়ি ঢুকছি আর কি। কটা বাজে? 11:20। লিও এখানে বসে আছে। ওকে ঘরে দরজা বন্ধ করে দিয়ে গেছিলাম, লাইট ফ্যান সব চলছে, কারণ ওকে তো স্নান করিয়ে দেওয়া হয়েছে। এবার বাইরে যদি বেরিয়ে যাই, গা ভেজা ছিল, ড্রায়ার দিয়ে যতটুকু শুকানোর দরকার আমি শুকিয়ে দিয়েছিলাম। এবার যতটা গা ভেজা ছিল, বাইরে বেরোলে ওই গা নিয়ে আরও নোংরা হয়ে যেত। বাবু মুখটা তোলো দেখি, একটু দেখি একটু ঘুরো। এই যে নাকের কাছে একটু খাম হয়ে গেছে। তো ওর যেখানে খাম হয়ে গেছিলো সেই জায়গাটা একটু বোরোলিন গরম করে লাগিয়ে দিচ্ছি, কারণ এর আগে একদিন হসপিটালে গিয়ে ডাক্তারের মুখে শুনেছিলাম এরকম কিছু হলে বোরোলিন গরম করে লাগালে অন্তত একটু ঠিক হয়। আর ওর কিছু হলে না, সত্যি কথা বলতে আমার মায়ের দুজনেরই এত পরিমাণে কষ্ট হয়, জাস্ট বলে বোঝানোর না। কারণ ওরা তোরা তো কিছু বলতে পারবে না, ওদের কোথায় ব্যথা করছে, কোথায় জ্বালা করছে, কি প্রবলেম হচ্ছে। তো আমি আর মা চাই যাতে ও একদম ঠিকঠাক থাকুক। তো আমি আর মাকে বললাম যে ওকে আর একদম ছাদে যেতে দিও না, মানে সারাদিন বাড়ির মধ্যে থাক, দরজার খোলার দরকারই নেই, ও বাড়ির মধ্যেই থাক, ভালো থাকবে। তো এখন ঘরটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেদিন লিওকে স্নান করানো হয়, স্নান করে তো ড্রায়ার দিয়ে শুকোনো হয় ওর গাটা, তো সেই দিন পুরো ঘরে আমার লিওর লোমে ভর্তি হয়ে যায়। তো লিওর লোম শুকোনোর পর পুরো ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর ঘরে ঢুকলে একটু মনে হয় যে না ঠিকঠাক আছে। তো ওকে স্নান করিয়ে দিলে না, ও আমার বিছানাতেই শুয়ে থাকে বেশিরভাগ সময়। আর দেখো নাকের কাজটা কেমনই লাগছে দেখতে, ও একদম কাবু হয়ে গেছে। ও না রাত্রিবেলায় কিছু খেয়েছে না কিছু করেছে, চুপচাপ ঘুমিয়েছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।